আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। এদিকে দেশের সংকট না থাকলেও ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সীমা বেঁধে দিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে 5 ধরনের যানবাহনের জন্য জ্বালানি তেলের সীমা নির্ধারণ করেছে সংস্থাটি। মোটরসাইকেলের জন্য 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস 200 থেকে 220 লিটার তেল সীমা বেঁধে দিয়েছে বিপিসি। বিবৃতিতে আরও বলা হয়েছে, আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল নেয়ার পরামর্শ দিয়েছে বিপিসি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত মাহফিলে কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সর্বস্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে, পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি কূটনীতিকদের সমর্থন চান সরকার প্রধান। We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of tolerance. We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. For the presidency of the 81st session of the United Nations General Assembly, Foreign Minister Dr. Khalilur Rahman, through this nomination we demonstrate our enduring revolt for constructive global engagement. I look forward to your government's support to his candidature. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দৃশ্যত সুষ্ঠু হলেও কিন্তু এবারের নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর ধরন ছিল সম্পূর্ণ আলাদা। তাই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সেসব খুঁজে বের করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এক বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। জাতীয় নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানান জামায়াত নেতারা। ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই সনদকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ দলটির। জামায়াতে ইসলামীর আমির তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে জানান, অন্তর্বর্তীকালীন সরকার বিদেশিদের সাথে বেশ কিছু চুক্তি সম্পাদন করেছে, যেখানে জামায়াতের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। এদিকে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে বিশিষ্টজনদের সম্মানে ছাত্র শিবির আয়োজিত ইফতারে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিশিষ্টজনেরা। আমরা ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে তরুণেরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে দলটি নিয়ে রচিত প্রথম বই এনসিপির যাত্রার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ। দেশের অগ্রগতির স্বার্থে সরকারকে দায়িত্বশীল এবং সঠিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে জেনজির উত্থান ঘটেছে এবং সেই ধারাবাহিকতায় দেশেও তরুণদের নেতৃত্ব সামনে এসেছে। গত এক দশকে যে তরুণ নেতৃত্ব গড়ে উঠেছে তাদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ছিল নাগরিক কমিটি। সেখান থেকেই গণ অভ্যুত্থানের অনেক নেতৃত্ব এনসিপিতে যুক্ত হয়েছে। নেপালে একটা অস্থিরতার সময় বিভিন্ন আন্দোলন এবং ঘটনার মধ্যে দিয়ে নেপাল যাচ্ছে। বাংলাদেশেও সামনে এরকম হওয়ার সম্ভাবনা আছে যদি অর্থনৈতিক যে নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার এগুলো যদি নিশ্চিত না হয়, বাংলাদেশের তরুণরা কিন্তু বারবার রাস্তায় নামবে। আমরা চাই যে একটা স্থিতিশীলতা, সংসদে এটা
নতুন সংসদে এগুলো আলোচনা হবে, কিন্তু সেই জায়গা কিন্তু যারা সরকারে আছে তাদের উপর নির্ভর করবে। সেই জায়গা যদি সংকুচিত করে ফেলা হয় তাহলে আবারই বারবার রাজপথে আন্দোলন সংগ্রামগুলো গড়াবে। আন্তর্জাতিক শিশু যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ 2 বছর ধরে পলাতক থাকার পর 28 বছর বয়সী জোবায়দুল আমিনকে মালয়েশিয়া থেকে গ্রেফতারের পর তাকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। শুক্রবার এই তথ্য জানান FBI এর পরিচালক কাশ প্যাটেল। তিনি জানান তাদের কুয়ালালামপুর শাখা এবং মালয়েশিয়া সরকারের প্রত্যক্ষ সহায়তায় আত্মগোপনে থাকা জোবায়দুলকে আটক করা হয়। জোবায়দুলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি, গ্রহণ এবং বিতরণের ষড়যন্ত্র সহ শিশু নিপীড়ন, শোষণের একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তার 20 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শিশু প্রহরকে ঘিরে জমজমাট অমর একুশে বইমেলা। শিশু প্রহরে খুদে পাঠকদের আনাগোনায় মুখর মেলা প্রাঙ্গণ। হরেক রকম বই কেনার পাশাপাশি পাপেট শোর আয়োজনে মাতে শিশুরা। শুধু শিশুরাই নয়, ছুটির দিনে তরুণ থেকে প্রবীণ পাঠক, লেখক আর দর্শনার্থীদের আনাগোনায় মুখর ছিল বইমেলা। জুবাইর প্রধানের রিপোর্ট। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দাও মুরে কথা, তুমি দাও মুরে সুর। জ্ঞান আর সৃজনের সেই সুরেই ছোটদের কোলাহলে মুখর অমর একুশে বইমেলার শিশু প্রহর। শুক্রবার দিনের শুরুতেই ছোট্ট পাঠকদের কোলাহলে প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। বাস্কেট লিসি, তারপরে ফুটবল খেলেছি, রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার করছি। ফুটবলে কি কিছু আছে? একদমই নেই। তোমরা কিন্তু খুব সাহসী, তোমরা ভূতে একদম ভয় পাবে না। পাপেট শোর মাধ্যমে শিশুদের বার্তা দেওয়া হয় বই পড়া আর ভালো কাজের। বায়োস্কোপে দেখে শিক্ষামূলক গল্প, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার সঙ্গে গান আর কবিতা আবৃত্তিতে সকাল মাতিয়ে রাখে শিশুরা। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। বইয়ের মধ্যেই বেড়ে উঠবে আগামী প্রজন্ম, এমন প্রত্যাশায় মানসম্মত বই লেখার অঙ্গীকার শিশু সাহিত্যিকদের। তবে বইমেলায় শিশু প্রহরের আয়োজন সংকুচিত হওয়ার অভিযোগ উঠছে। রয়েছে বইমেলায় সিসিমপুর না থাকার হতাশা। আমি তো ভেবেছিলাম আজকে সিসিমপুর হবে বা এই টাইপের কিছু এই বছর আছে, আমি জানতাম না এই বছর নেই। তো আমার বাচ্চা সিসিমপুরের প্রত্যেকটা ক্যারেক্টারই চেনে, তো খুশি হতো, এটা আসলে মিস করতেছি। শিশুরা আসলে কল্পনা প্রবণ, তারা কল্পনা করতে পছন্দ করে। তাদেরকে তারা যেন কল্পনা করতে পারে এরকম বইগুলো তাদের হাতে তুলে দিলে ভালো। আগামী আমাদের নিজেদের স্বার্থে, আগামী দেশের স্বার্থে, আগামী প্রজন্মের দিকে সুন্দরভাবে যাতে বেড়ে ওঠে সেটা আমাদের কাজ করে যাওয়া উচিত। শুধু শিশুরাই নয়, রমজানের ছুটির দিনে সব বয়সী পাঠকের পদচারণায় দুপুরের পর আরও জমে ওঠে বইমেলা। আমার বেসিক্যালি একটু হুমায়ুন আহমেদের বই বেশি পছন্দ, ওনার বইগুলো আমি দেখবো। আর এখন হচ্ছে আরিফ আজাদের বইটা খুঁজতেছি। প্রত্যাশা করি যে বইমেলায় জোয়ার আসবে এবং আরও বেশি উচ্ছ্বাস হবে। বছর রোজা রমজান মাস এবং বইমেলা যেহেতু সময়টা খুব ক্ষীণ, মনে হচ্ছে আরেকটু সময় বাড়ালে ভালোই হতো। বইয়ের প্রতি ভালোবাসা আর নতুন প্রজন্মকে বইমুখী করার এই আয়োজন চলবে 15 মার্চ পর্যন্ত। জুবাইর প্রধান, NTV নিউজ, ঢাকা। শিক্ষার্থীদেরকে নকল হতে সাবধান থাকতে হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাঙ্গনকে ঢেলে সাজাতে কাজ করছে তারেক রহমানের সরকার। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত উইকিজ মিনাবাজার এবং নারী উদ্যোক্তাদের মিলন মেলায় কথা বলেন তিনি। এ সময় সঠিক কারিকুলামের মাধ্যমে আগামীতে মেধা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন ঢাকা 13 আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এবারে মিনাবাজারে উইকি নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রায় 45টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে অভিজাত্যের ছোঁয়া নিয়ে শাড়ি, তৈরি পোশাক, আধুনিক জুয়েলারি, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রী সহ বৈচিত্র্যময় পণ্য নজর কেড়েছে ক্রেতাদের। এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে উইকি উদ্যোক্তাদের মজাদার ইফতার সামগ্রীর আয়োজন। রাজধানীর উত্তরার কামারপাড়ার একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের 9 সদস্য সহ
10 জন। এদের মধ্যে 2 শিশু এবং একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। বাসার গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তামজিদ সুমনের আরেকটি রিপোর্ট। এই ভয়াবহ বিস্ফোরণ রাজধানীর উত্তরার কামারপাড়ার একটি বাসায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘরে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল ঘরের দেয়াল পর্যন্ত ধসে পড়েছে, এমনকি পাশের ভবনের দেয়ালের কাঁচও ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুব ভোরে বিকট শব্দে ভেঙে পড়ে ঘরের দেয়াল। বিস্ফোরণের আগুনে দগ্ধ হন ঘরে থাকা সবাই। সোনিয়া আক্তার নামের একজন অন্তঃসত্ত্বা নারীর দেহের শতভাগ পুড়ে গেছে। সোনিয়ার বোন জানান, বিস্ফোরণ হওয়া ঘরেই ছিলেন তার পরিবারের 9 সদস্য। পুরা বাসটা হইয়া পুরা বাসা আগুন লেগে গেছে। আগুন লেগে এরপরে লোক আসলো 9 জন। সবই মানে অনেক পরিস্থিতি অনেক খারাপ। একই পরিবারের? জি, আমার বোন ভাই সব আমার এক পরিবারের। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার জানান, দগ্ধ কেউই শঙ্কামুক্ত নন। সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পড়া আছে। তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। 2 জন শিশু আছেন। তাদের অবস্থা হচ্ছে যে প্রাথমিক ধারণায় আমরা প্রাথমিক পর্যালোচনায় যেটা দেখতেছি যে তাদের বার্নটাও হচ্ছে যে মেজর বার্ন। 2 জন শিশুকে এইচডিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে, আর শতভাগ দগ্ধ সোনিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস সংকটের কারণে চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সিইউএফএল এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকে কারখানা দুটির উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, সিইউএফএল দৈনিক প্রায় 1100 থেকে 1200 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে, আর কাফকো দৈনিক প্রায় 1725 মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় 1500 মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করে। তবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিইউএফএল এবং কাফকোর উৎপাদন স্থগিত করা হয়েছে। গ্যাস সংকট কাটলে পুনরায় এসব কারখানায় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। স্বাদ ও সাধ্যের সমন্বয়ে ঈদ উদযাপনে ফুটপাতের দোকানের ওপর ভরসা করছেন রাজধানীর নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের বড় একটি অংশ। শপিং মলের চেয়ে দাম খানিকটা কম হওয়ায় পরিবারের জন্য পণ্য কিনছেন তারা। বিক্রেতারা জানান, ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে বেচাকেনা। সেলিম মালিকের রিপোর্ট। ঈদ মানেই রঙিন পোশাক, সাথে মানানসই জুতা আর প্রসাধনীর সাজ। তবে ধনী গরিবের এই সমাজে সবার স্বাদ থাকলেও সাধ্য থাকে না অতি দামের শপিং মলে কেনাকাটায়। তাই তো দুপুরের আগেই রাজধানীর নিউ মার্কেটের ফুটপাতের দোকানগুলোতে অনেকটাই উপচে পড়া ভিড়। দরদাম করে কিনছেন স্বল্প মূল্যের পোশাক। একটা ভালো মার্কেটে সবারই যাইতে মনে চায়, কিন্তু দেখা গেছে যে কষ্টের জন্য অনেকেই এখানে আসে। বিক্রেতারা বলছেন, দোকান ভাড়া নেই, নেই ভ্যাট ও এসির বিল পরিশোধের দায়। তাই তো তুলনামূলক কম রাখতে পারছেন দাম। 1200 টাকা স্টোরে ফুটে 600, আপনার একই জিনিস, সেম জিনিস, কোয়ালিটি সেম, সব জিনিস সেম, শুধু স্টিকার বাদে। তাদের স্টোর, আমাদের ফুট। এখানে কোনো ভাড়া লাগে না, কিছু লাগে না। আমার প্রোডাক্ট আছে গার্মেন্টসের কাপড়। গার্মেন্টসের কাপড়টা আমরা নিজেরা কালেকশন করে, নিজেরা সেলাই করে, নিজেরাই বিক্রি করি। এই জন্য কম রেটে দিতেছি, আর যেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়। শুধু পোশাকই নয়, স্বল্প মূল্যে মানানসই জুতাও মিলছে ফুটপাতের দোকানগুলোতে। তবে এবার দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। এবার একটু রেট একটু অতিরিক্ত বেশি বলতেছে, যেটা ধরেন 500 টাকা 800 টাকা। মালের দামের উপরে হলো প্রাইস। আপনার শার্টটা যদি আপনার 500 টাকায় কেউ কিনে আনে, 600 টাকা আপনার কাছে বিক্রি করবে, এরকম ভাবে বিক্রি হচ্ছে। মান নিয়ে মনে প্রশ্ন জাগলেও ফুটপাতে বিক্রি হওয়া প্রসাধনী ও ফ্যান্সি পণ্যে ভরসা রাখছেন অনেকে। গলার নেকলেস, তারপর চুড়ি, আংটি, এগুলা অনেক কিছু আছে, লিপস্টিক। মেকআপ বক্সটা এখানে আমাদের 300 350 পাবেন। মেকআপ বসে দিলে 500 টাকা লাগবে, 500 টাকা। এই যে একটা হেয়ার ব্যান্ড 350 টাকা, আর বসে থাকলে 500 টাকা লাগবে। অনেক কম আছে এখানে, কোয়ালিটি ভালো আছে, আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো। ঈদের এক সপ্তাহ আগে জমে উঠবে জায়নামাজ, টুপি ও আতরের দোকানগুলো, আশা ব্যবসায়ীদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর ওয়ানডেতে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জের বিষয় হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ছাড়া যে কোনো ফলাফলই হতাশার হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক মেনহাজুল আবেদিন নান্নু। এছাড়াও অভিজ্ঞতার কারণে নির্বাচকেরা লিটন এবং আফিফকে দলে ফিরিয়েছেন বলে ধারণা সাবেক এই নির্বাচকের। নিলয় মজুমদারের রিপোর্ট। লম্বা একটা সময় পর ওয়ানডে ফরম্যাটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ।
সবশেষ অক্টোবরে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিলেন মিরাজরা। মাঝের পুরো সময়টায় টি-20 ফরম্যাট খেললেও পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসাবে বিসিএল ওয়ানডে ফরম্যাট খেলেছেন ক্রিকেটাররা। দীর্ঘদিন পর ওয়ানডে খেললেও সিরিজ জয় ছাড়া যে কোনো ফলাফলই হতাশার হবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যেহেতু পাকিস্তানের অনেকগুলি নতুন প্লেয়ার আসছে সেই জায়গায় আমাদের চাপটা কিন্তু বেশি। এই জায়গায় কিন্তু আমাদের যদি একদম সেরাটা আমরা দিতে না পারি তাহলে কিন্তু সিরিজ জেতা মুশকিল হবে এবং আমাদের সিরিজের পয়েন্টগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ র্যাঙ্কিংয়ে উপরে না থাকলে হয়তো কোয়ালিফাইংও খেলতে হতে পারে। তো সেই হিসাবে র্যাঙ্কিংয়ে উপরে যাওয়ার জন্য এই সিরিজটা ভেরি ইম্পর্টেন্ট এবং পাকিস্তান যেহেতু নতুন প্লেয়ার নিয়ে আসছে পাকিস্তানের জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আছে এবং নতুন খেলোয়াড়রাও ওরাও চেষ্টা করবে ওদের সেরাটা দেওয়ার জন্য এবং যাতে স্ট্যাবলিশ। আফিফ ঘরোয়া ক্রিকেটের রানের দেখা পেলেও শেষ 10 ওয়ানডে ইনিংসের মাত্র একটিতে অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন। এমন অবস্থায় লিটনের দলে ফেরাটা কতটা যৌক্তিক এই প্রশ্ন উঠলেও বর্তমান নির্বাচকের পাশেই দাঁড়িয়েছেন সাবেক এই নির্বাচক। সিলেকশন প্যানেল আমার যেটা মনে হচ্ছে যে এটা চিন্তাভাবনা করেছে যেহেতু এই ফরম্যাটটায় আমরা এক বছরে একদম একদম অল্প সংখ্যক ম্যাচ খেলেছি, তো সেই জায়গায় কিন্তু ইনএক্সপিরিয়েন্স একটা সাইড হয়ে গেছে এই ফরম্যাটটা। তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু অভিজ্ঞতাকে মূল্যায়ন দিয়ে কিন্তু ওরা দলটা গঠন করেছে এবং সব এক্সপিরিয়েন্স যারা বিগত দিনে খেলে গিয়েছে ও ধরনের খেলোয়াড়কে নিয়েছে, নতুন কোনো মুখ কিন্তু এরা দলে ইনক্লুশন করে না। ওই চিন্তাভাবনা করে লিটনকেও কিন্তু ঠিক ওই চিন্তাভাবনায় নিয়েছে টিম বেঞ্চের সাথে আলোচনা করে যাতে মিডল অর্ডারে সামলানো যায়। মিডল অর্ডারে অনেকদিন ধরে কিন্তু এই ফরম্যাটে ভালো কোনো ব্যাটসম্যান বেরোচ্ছে না। এছাড়াও আবারও নির্বাচক হওয়ার জন্য বিসিবিতে কর্মবৃত্তান্ত জমা দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। এমন সংবাদের সত্যতা নেই বলে জানিয়েছেন তিনি। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।